আহ, এটা হচ্ছে চ্যাপ্টার 5। এটা হচ্ছে অন ক্লাসিফিকেশন। আমরা একটু আগে ট্রি বেস ক্লাসিফিকেশন শিখেছি। তো আমরা এরপরে জানবো হচ্ছে আরো অনেক ক্লাসিফিকেশন টেকনিক আছে, সেই ক্লাসিফিকেশন টেকনিক গুলো। ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে রুল বেসড ক্লাসিফিকেশন। খুব সহজ ভাবে আপনাদেরকে অল্প কথায় বুঝিয়ে বলার চেষ্টা করব এবং কি কনসেপ্টটা বুঝিয়ে বলার চেষ্টা করব, কারণ এই জায়গায় এইসব ক্লাসিফিকেশন টেকনিক আমাদের শুধু জানাই যথেষ্ট। আধুনিক দিনে এইসব ক্লাসিফিকেশন টেকনিক তেমন একটা ব্যবহার নাই, কারণ অনেক উন্নত ক্লাসিফিকেশন টেকনিক বেড়ে গেছে। এর মধ্যে কিছু আছে তেমন একটা ব্যবহার নাই, কিন্তু আমাদের স্টেট অফ আর্ট ক্লাসিফিকেশন টেকনিক গুলো জানতে হলে এগুলি একটু জেনে থাকা দরকার, তাইলে কনসেপ্ট গুলি ক্লিয়ার হয়। তাইলে আমরা ক্লাসিফিকেশন কিভাবে করে সেই বিষয়গুলি জানবো, কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে করে দেখব না। ঠিক আছে, আর প্রত্যেকটার আর কোড, পাইথন কোড আছে, তো জাস্ট কমান্ড দিলেই বের হয়ে যায় ক্লাসিফিকেশন। তো আমরা ওগুলি নিয়ে ভাববো না, আমরা ভাববো কোন ক্লাসিফিকেশন টেকনিকটা কি লজিকের উপর ভিত্তি করে তৈরি করা। তো প্রথম হচ্ছে রুল বেস ক্লাসিফায়ার। দেখেন, কর্মটা হচ্ছে ক্লাসিফিকেশন আর নাউনটা হচ্ছে ক্লাসিফায়ার, নামটা হচ্ছে ক্লাসিফায়ার, রুল বেসড ক্লাসিফায়ার। আর আপনি যদি কাজটা করেন, কাজটার নাম দেন, তাইলে বলবেন রুল বেসড ক্লাসিফিকেশন। ঠিক আছে, তো আমরা যে কোনো একটা কথা ইন্টারচেঞ্জেবলি ইউজ করি একটু ভাষা, বাংলা ভাষার গ্রামার মেনে আর কি। তো রুল বেসড ক্লাসিফায়ার সম্পর্কে জানবো আর রুল বেসড ক্লাসিফিকেশন শিখবো। তো রুল বেসড ক্লাসিফায়ারটা কি? রুল বেসড ক্লাসিফায়ার হচ্ছে রুলের উপর ভিত্তি করে কাউকে ক্লাসিফাই করা। দেখেন, ট্রি বেসড ক্লাসিফিকেশন মানে কি? ট্রি দিয়ে, ট্রিকে মডেল মেনে আমরা কোনো নতুন অবজেক্টকে ক্লাসিফাই করব। এই ট্রিটা তৈরি করা হয়েছে আগে ডেটা দিয়ে। তাহলে এখানে কি রুল বেসড ক্লাসিফিকেশনে রুলকে মডেল মেনে, রুলগুলোকে মডেল মেনে আমরা নতুন অবজেক্টকে ক্লাসিফাই করব। তো রুলগুলি কোত্থেকে পাবো? পিছনের ডেটা। তো রুলগুলি কিভাবে তৈরি করব সে কনসেপ্ট এখন বলছি। রুল হচ্ছে কন্ডিশন, কন্ডিশন এবং আউটপুট ওয়াই। ফর এক্সাম্পল, কন্ডিশন কি? যদি এই যে দেখেন এক্সাম্পল, ব্লাড টাইপ যদি ওয়ার্ম মানে গরম হয়, রক্ত যদি গরম হয় কোন প্রাণীর, এবং ওই প্রাণী যদি লে এগস ইকুয়াল টু ইয়েস মানে ডিম দেয়, তাহলে বলবো ওই প্রাণীটা পাখি। এই রুলটা আমি পিছনের ডেটা থেকে বের করে আনবো, বের করে এনে আরেকটা রুল বের করে আনি। মনে করেন এরকম আরো কিছু রুল যদি বের করি, বের করে যদি আমি স্বতঃসিদ্ধ ভাবে রাখি, এখন যে কোনো নতুন অবজেক্ট আসলে জিজ্ঞেস করব তার রক্ত কি গরম, সে কি ডিম পাড়ে? না, তাইলে তো সে পাখি না, অন্য কিছু। ঠিক এইভাবে ক্লাসিফাই করব। তার মানে এটা এক ধরনের ট্রির মতোই। ট্রি হচ্ছে পিক্টোরিয়াল প্রেজেন্টেশন, এটা হচ্ছে রুল ওয়াইজ ইফ কন্ডিশনের মতো, ইফ এলস কন্ডিশনের মতো ক্লাসিক মডেল। তাহলে এখানে ট্রি বেসে যেরকম মডেল দেখা যায়, এখানে একটু মডেল দেখা যায় সেম, বাট পার্থক্য কি? ট্রি বেসে মডেল দেখা যায় পিকচারের মতো, ট্রির মতো, আর এখানে কতগুলি রুল, একটা রুল এখানে দেখাচ্ছি, আরো অনেকগুলি রুল। এখন প্রশ্ন হচ্ছে এই রুলগুলি আমরা বের করে নিয়ে আসবো ডেটা থেকে। ঠিক আছে, ডেটাবেস থেকে এই রুলগুলি বের করে আনবো। যার মাইক অন আছে উচ্চ শব্দে, উনি মাইকটা অন রাখেন, কিন্তু আপনার স্পিকারটা অফ তাইলে সাউন্ড আসতেছে। তো তাইলে এইরকম আমরা রুল কিভাবে তৈরি করব সেটা শিখব। আমরা পরের পেজে একটা পিকচার দেখব, হ্যাঁ, একটা ডেটা দেখব। দেখেন, এই ডেটা থেকে ভালো করে অবজার্ভ করে একজন হিউম্যান ইচ্ছা করলে রুল 1, রুল 2, রুল 3, রুল 4 এগুলি তৈরি করতে পারে। আমি বলছি না আপনাদেরকে মাইক অফ রাখতে, তাপস কুমার সাহা, সৌরভ কুল্ল, আপনাদের মাইক অন আছে, আপনারা মাইক মানে স্পিকারটা অফ করে তাইলে সাউন্ড আর হবে না, কারণ আমার সাউন্ডটা আপনাদের ওখানে যায়, তারপর ওই মাইকে ঢুকে
স্পিকারে ঢুকে আবার সাউন্ড। তাইলে R1, R2, R3, R4, R5 এরকম 5টা রুল এই ডাটাবেস থেকে, এই টেবিল থেকে বের করলাম। 5টা রুল এই টেবিল থেকে বের করলে এখন আর সবাইকে মিউট করে দেন, খুব বাজে নয়েজ হচ্ছে স্যার, মিউট করে দেন সবাইকে। তাহলে আমরা আমি এখানে কাউকে একটু কোহোস্ট করে দেই, কোহোস্ট করে দেই যাতে করে তারা ইচ্ছা করলে ইয়ে করতে পারে। একটু আগে কথা বলছিল, কাকে কোহোস্ট করব? একটু কথা বলছো কি শামিমা নাকি প্রাপ্তি মনে হয় নাকি মহুয়া? জি স্যার আমি বলছি। উম্মে? আর ওনার নাম হচ্ছে মহুমা আক্তার। ও আচ্ছা, আসে নাই, ঠিক আছে। আক্তার কে, আচ্ছা আপনার নাম কি যে বলতে? মহুমা আক্তার পাইছি। মহুমা আক্তার আমি কোহোস্ট করে দিলাম। যারা যারা কথা বলবে, ও কোহোস্টের এখানে কোনো অপশনই নেই, ঠিক আছে, সরি। যারা যারা কথা বলবে তাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, এনিওয়ে এই টেবিল থেকে, এই ডেটা থেকে আমি 5টা রুল বের করলাম। এই 5টা রুল সম্মিলিতভাবে আমার মডেল। এই 5টা রুল দিয়ে নতুন অবজেক্ট, যে রুলের মধ্যে পড়ে নতুন অবজেক্টকে সেইভাবে ক্লাসিফাই করব। প্রশ্ন হচ্ছে এই রুলগুলি বানাবো কিভাবে এই টেবিল থেকে? অবশ্যই কিছু নিয়ম আছে এই রুলগুলি বানানোর। এই টেবিলের মধ্যে যেই কন্ডিশন আমি বেশিবার ঘটছে এই কন্ডিশনটা খুঁজবো। ছোট্ট ডাটা দিয়ে দেখাই। এই যে দেখেন, এই টেবিলের মধ্যে কন্ডিশন আমি হঠাৎ করে বের করলাম। ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল কয়জন আছে? ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল কয়জন আছে? 4 জন। 10টা ডাটার মধ্যে 4 জন ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল, তার মানে 40% কভারেজ এই কন্ডিশন দিয়ে। আর ম্যারিটাল স্ট্যাটাস ইকুয়াল টু সিঙ্গেলে ক্লাস হচ্ছে নো, এরকম কয়জন আছে? 4 জনের মধ্যে 2 জন। তো 4 জনের মধ্যে যদি 2 জন হয় তার মানে অ্যাকুরেসি হচ্ছে 50%। তাহলে যেই কন্ডিশনের কভারেজ বেশি, অ্যাকুরেসিও বেশি, সেটাই হবে রুল। বুঝতে না পারলে প্রশ্ন করেন। স্যার এটা অ্যাকুরেসিটা আবার বলেন স্যার, অ্যাকুরেসিটা বলেন স্যার। অ্যাকুরেসি তো 50% হলো, 50% কি অ্যাকসেপ্টেবল স্যার? প্রথম প্রশ্ন, অ্যাকুরেসিটা আবার বলেন। 4 জন হচ্ছে কভারেজ 10 জনের মধ্যে 40%। আর 4 জনের মধ্যে কয়জন নো আছে? আমি রুল ধরছি সিঙ্গেল স্ট্যাটাস যদি সিঙ্গেল হয় তাহলে তার ক্যারেক্টারিস্টিক ক্লাস হচ্ছে নো। 4 জনের মধ্যে কয়জন নো আছে? 3 জন স্যার। 2 জন। 2 জন স্যার। না 3 জন স্যার, 3 জন। দেখেন না, সিঙ্গেল তো সিঙ্গেল যারা তাদের মধ্যে 2 জন স্যার। 2 জন। এই 4 ডান জন। পাশেরটা ক্লাস। হ্যাঁ, তাইলে এটার অ্যাকুরেসি কত হচ্ছে রুলটার? 50%। অ্যাকুরেসি 50%। তাইলে প্রথমে আমরা দেখবো কভারেজ কোনটা বেশি। অনেকগুলি রুল দেখে তার কভারেজ বেশি তাকে ধরে দেখবো যে তার রুল কন্ডিশন ইকুয়াল টু নো, এরকম কয়টা আছে। যাদের অ্যাকুরেসি বেশি সেগুলি হবে রুল। এইভাবে পর্যায়ক্রমে খালি রুল খুঁজে বের করবো। অবশ্যই এটা একটা টিডিএস জব। স্যার তাহলে কি ইয়েস এর জন্য একটা রুল, নোর জন্য কি একটা রুল বানাইতে হবে স্যার? ইয়েস বানাইলেই তো নো হয়ে যায়। স্যার আমাদের স্ট্যাটাস যখন মেরিট আসবে তখন কি আবার মেরিট হিসাব করতে হবে না? আবার মেরিট হিসাব করতে হবে, আবার স্ট্যাটাস ডিভোর্স হিসাব। এই রুলটা কয়টা ডেটার উপর থেকে বের করতে হবে আর কি? মানে যদি ডেটা 100টা থাকে তাহলে কয়টা ডেটার উপরে নিরীক্ষা করে এই মানে রুল? 100টা ডেটার উপরেই, যত ডেটা থাকে সব ডেটার উপরে। আবার একটা সিঙ্গেল ভেরিয়েবল দিয়ে রুল ডাবল ভেরিয়েবল দিয়ে রুল হইতে পারে না, ট্রিপল ভেরিয়েবল দিয়ে রুল হইতে পারে না। এটা একটা কষ্টকর জব। ফিল্টারিং এর মতো নাকি স্যার? হ্যাঁ, এটা একটা কষ্টকর জব এবং এটার অনেক থিওরি আছে কিভাবে কি করতে হবে, অ্যালগরিদম আছে। আমি সেই অ্যালগরিদমে যাব না।
কিন্তু রুলটা বের করে কিভাবে, এতটুকু তো ক্লিয়ার নাকি? জি স্যার। এইরকম যদি আমি অনেকগুলি রুল, এই রুলগুলি এভাবে তৈরি হয়েছে, R1 R2 R3 R4 R5, এই রুলগুলি পাইলেই তো চলে, ঠিক আছে? ডাটাবেস থেকে এই রুলগুলি বের করা হয়, এই পদ্ধতিতে এরপরে ক্লাসিফাই করা হয় নতুন অবজেক্ট। দেখেন নতুন অবজেক্ট, দেখেন এখানে R1 R2 R3 R4 R5 আছে। ধরেন দেখেন তো এই নতুন অবজেক্টের রুল কত, প্রথম অবজেক্টটা কার কোন রুলে পড়ছে? হক, হক পাখি, আমি না জানি পাখি। ব্লাড টাইপ ওয়ার্ম কোন জায়গায় পড়ছে? রোল নাম্বার 1 পড়ছে না 2 পড়ছে? ব্লাড টাইপ ওয়ার্ম বলে কিছু নাই, কোনো রোল নাই। গিভ বার্থ নো, গিভ বার্থ নো, মনে হয় যেন রোল নাম্বার 1 পড়ছে অথবা 2 পড়ছে অথবা 4 পড়ছে। আচ্ছা, ক্যান ফ্লাই ইয়েস, তার মানে কি রোল নাম্বার 1 পড়ছে, পড়ে গেছে না? জি স্যার। তাইলে এটা বার্ড, রুল 1 বলে এটা বার্ড, হয়ে গেল প্রেডিকশন। রুল পাইলে তো প্রেডিকশন করা কোনো ব্যাপার না, ব্যাপারটা কোনটা সমস্যা? রুল তৈরি করা। যাই হোক, এই পদ্ধতিতে ক্লাসিফিকেশন করার পদ্ধতিকে বলা হয় রুল বেসড ক্লাসিফিকেশন। ক্লিয়ার? কোন প্রশ্ন আছে? আমি রুল বেসড ক্লাসিফিকেশন শেষ করে ফেলছি। স্যার এগুলা কি এভাবে আসবে আমাদের পরীক্ষায়? স্যার পরীক্ষা স্যার মানে আপনাদের ইয়া লাগে, আমি এইসব পরীক্ষার ব্যাপারে ভয় পাবেন না। আমি বড় জোর এখান থেকে প্রশ্ন করতে পারি, রুল বেসড ক্লাসিফিকেশন কি একটু বুঝাই বলেন তো, বড় জোর। তো আপনি বুঝে এটার উত্তর দিতে পারবেন না, এতক্ষণ আমি বকবক করলাম। আমি কি উত্তর দিব জানেন? রুল বেসড ক্লাসিফিকেশন হচ্ছে এখানে মডেল হিসাবে অনেকগুলি রুল থাকবে, সেই রুলগুলো দিয়ে নতুন অবজেক্টকে যে কোনো একটা রুলের মধ্যে ফেলে তার ক্লাস বের করা হবে, তাকে রুল বেসড ক্লাসিফিকেশন বলে। আর রুলগুলো তৈরি করা হবে এক্সিস্টিং ডাটাবেস, প্রয়োজনে রুলগুলি টেস্ট করা হবে টেস্ট ডাটা দিয়ে, শেষ। ওকে, আমরা রুল বেসড ক্লাসিফিকেশন শেষ করলাম, বেশি কিছু বলবো না। আবার C4.1 আছে, এগুলি নিয়ে কথা বলবো না। ওকে, NN ক্লাসিফায়ার, নিয়ারেস্ট নেইবার ক্লাসিফায়ার। নিয়ারেস্ট নেইবার মানে অর্থ দ্বারায় সবচেয়ে কাছের প্রতিবেশী ক্লাসিফায়ার, মানে কাছের প্রতিবেশী কয়জন আছে তাকে হিসাব করা হয়। এই ছবিটাতে দেখা যাচ্ছে একটা অবাস্তব এক্সাম্পল বোঝানোর জন্য। দেখেন এই নতুন এই প্রাণীটাকে ক্লাসিফাই করে, তাহলে এই প্রাণীটার সবচেয়ে কাছে কয়জন আছে বলেন তো? 2 জন স্যার। আচ্ছা 3 জন ধরেন না, জি স্যার 3 জন ধরা যায়। 3 জন ধরলে 5 জনের মধ্যে 3 জনের সবচেয়ে কাছের। আচ্ছা 5 জনই ধরেন, সবচেয়ে কাছের এই 5 জন। আচ্ছা 5 জনের মধ্যে একজন হচ্ছে মুরগা, আরেকজন হচ্ছে কিসের ছানা, আর 3 জন হচ্ছে হাঁস। বলেন তো এই নতুন প্রাণীটা কি তাইলে? হাঁস। হাঁস। তাইলে লজিকটা কি? সবচেয়ে কাছের যারা, তাদের মধ্যে ম্যাক্সিমাম যেই ক্লাসের যেই প্রজাতি নতুন প্রাণীটা সেই প্রজাতি। আমি যদি বাস্তব জীবনের সাথে মিলিয়ে বলি যে
মহুয়ার সবচেয়ে কাছের বন্ধু যে কয়জন আছে তারা কি চাকরি করে না পড়ালেখা করে এখনো? মহুয়া 5 জনের মধ্যে চাকরি করে স্যার। তাইলে তুমিও চাকরি করো। ক্লাসিফিকেশন কি হয়েছে? সত্যি হয়েছে? জি স্যার। ওই দেখছো, দেখছেন আমি কিভাবে ক্লাসিফিকেশন করে করলাম? সবচেয়ে কাছের বন্ধু 5 জনের মধ্যে বেশিরভাগই চাকরি করে, তার মানে মহুয়া চাকরি করে। মানে যেটার কভারেজ বেশি, হ্যাঁ সেটা হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, তাইলে আপনারা নিয়ারেস্ট নেইবার ক্লাসিফিকেশন বুঝছেন? তাইলে এখানে কোনো মডেল নাই, কোনো মডেল নাই। করা হয় কি, কাউকে ক্লাসিফাই করতে গেলে আমরা এক্সিস্টিং ডাটাবেজে তার সবচেয়ে কাছের 5 জন 7 জন 6 জনকে দেখি তাদের ইয়েটা কি, নেচারটা কি, তাইলে ওই ব্যক্তিটার নেচারও সেটাই। যেমন স্যার এক্ষেত্রে তো নিয়ারেস্ট নেইবারটা তো আগে থেকে ক্লাসিফিকেশন করতে হবে, কারণ ওটা তো আনআইডেন্টিফাইড নিয়ারেস্ট নেইবার তো ডাটাবেজের অংশ, তাদের ক্লাসিফাই তো করাই আছে। আচ্ছা, তাদেরকে তো আমরা চিনি, তারা কি চাকরিজীবী না স্টুডেন্ট, কারণ তারা ডাটাবেজের অংশ। আর এই মহুয়া হচ্ছে এই নতুন অবজেক্টটা। মহুয়াকে তো আমি জানি না সে কি, আমি মহুয়ার সবচেয়ে কাছের 5 জনকে নিলাম, নিয়ে দেখলাম তারা 3 জনে হাঁস, মহুয়া ও বাস। এটা কি বুঝা গেল? স্যার জি জি। তাইলে নিয়ারেস্ট কত পর্যন্ত নিব, এটা কি র্যান্ডমলি মানে আমাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে? ওকে, ভালো একটা কথা বলছেন যে বেস্ট সবচেয়ে কাছের 5 জনকে নিবেন, যত দূরেই হোক। আপনি 5 জন না নিয়ে 3 জনও নিতে পারেন, 4 জন নিতে পারেন, 7 জন নিতে পারেন। নরমালি কি যত বেশি নেওয়া হবে তত ভালো না? হ্যাঁ, এই একটা প্রশ্ন, যত বেশি নেওয়া হবে সবচেয়ে। বলেন তো এই নতুন লাল অবজেক্টটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ স্যার। কারণ কি, সে একদম তার প্রতিবেশী 3 জন ধরা হয়েছে, 3 জনই পজিটিভ, তাইলে সেও পজিটিভ। বলেন তো দ্বিতীয় পিকচারে ক্রস চিহ্নটা কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। কেন? স্যার পজিটিভ স্যার। স্যার। এই জন্য 2 জন নেওয়া উচিত না প্রতিবেশী। বুঝে বাম গেছে দিক কথাটা? থেকে যদি 3 জন ধরি তাহলে তো 3টাই মাইনাস বাম দিকে। বাম দিকে যদি এই ক্রসটা কি পজিটিভ না নেগেটিভ? প্রতিবেশী 3 জন ধরা হয়েছে, পজিটিভ স্যার। কারণ 2 জন। বাম দিকের হিসাব করলে তো আসবে, ক্রসটা নেগেটিভ আসবে, কারণ বাম দিকে তো 3টাই। বাম দিকে কিসের 3টা পজিটিভ? 2টা পজিটিভ, একটা নেগেটিভ। ক্লিয়ার? তাহলে আমাদের এই পদ্ধতিতে ক্লাসিফিকেশনের নামে আমরা কি করি, নতুন ডাটার সাথে আমার এক্সিস্টিং টেবিলের ডাটাবেজের ম্যাচ করি, ম্যাপিং করি, ম্যাপিং করে সবচেয়ে কাছের 2 জন 3 জন 5 জন 7 জন যা ইচ্ছা ধরি। একজন প্রশ্ন করছিল কয়জন ধরবো, তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন অলরেডি। কয়জন ধরবো? স্যার এটা যদি স্যার আমি এরকম চিন্তা করি যে স্যার আমার 5 জন মেয়ে বান্ধবী আছে, ক্লোজ বান্ধবী আছে, তাহলে কি আমি মেয়ে হব, এরকম হবে কি স্যার? না, ডাটা মাইনিং এ তো আপনি অবাস্তব কিছু ধরবেন না, যেটা ডিটারমিনিস্টিক সেটাকে দিয়ে আবার মাইনিং করবেন না। আপনি যে ভিন্ন ডাটা টেবিল থেকে স্যার ডাটা নেওয়া হয়েছে। আপনার যেটা জানি না সেটাই না আমি মাইনিং করব। বুঝেন নাই কথাটা? আপনার যেটা জানি না সেটাই না আমি মাইনিং করব। আপনি পুরুষ, আমি তো জানি। আচ্ছা, আমি আপনার উদাহরণ দেই। ধরেন আপনি পরীক্ষায় নকল করেন কিনা, আমি তো জানি না। এখন আপনার সাথে সবচেয়ে কাছের 5 জন বন্ধুকে দেখবো যাদের ডিস্টেন্স কম আপনার সাথে, এই 5 জনই ধরে নিলাম আপনার বন্ধু। এই 5 জনের মধ্যে ম্যাক্সিমাম যদি নকল করে আপনিও করেন। স্যার ভালো বন্ধুদের সাথে মিশতে হবে স্যার। হ্যাঁ, যাই হোক, তাইলে এখন আমরা কোন ডেটা, নতুন ডেটাকে ক্লাসিফাই করতে হলে কি করতে হবে বলেন তো? তাইলে প্রথম কাজ কি?
নিয়ারেস্ট কয়েকজনের নিয়ারেস্ট বাইর করার জন্য আপনি কি করবেন কত? সিমিলার ডাটা গুলো খোঁজ করবো স্যার। সবার সাথে দূরত্ব ক্যালকুলেট করবেন। দূরত্ব ক্যালকুলেট করার সূত্র তো এর আগে দেখছি আমরা, ইউক্লিডিয়ান ডিসটেন্স দেখছি না? আরো কতগুলি ডিসটেন্স আছে ক্যালকুলেট করা। ডিসিমিলারিটি পড়াইছি না আজকে? ডিসিমিলারিটি দিয়ে সবার সাথে দূরত্ব বের করে আমরা দেখবো যে কোন 5 জনের সাথে সবচেয়ে দূরত্ব কম, কোন 5 জন নিয়ারেস্ট নেইবার। এবার ওই 5 জনের ক্লাস কি সেটা দেখবো, নতুন ডাটার ক্লাস সেটা। ম্যাক্সিমাম ক্লাসের ম্যাক্সিমাম 5 জনের মধ্যে ম্যাক্সিমাম যাদের ক্লাস, ওই ডাটার ক্লাসও সেটা হবে। কোনো কনফিউশন আছে বোঝার ক্ষেত্রে? স্যার তাইলে এখন যে প্রশ্ন করছেন কয়জন ধরবো, তিনি কি প্রশ্নের কি অর্ধেক উত্তর পাইছেন? জি স্যার, পেয়েছি স্যার। কয়জন ধরবো? স্যার কাছাকাছি আমি আগে ডিস্টেন্স মেপে দেখবো, মানে যত কাছে পাই মানে সেগুলো আগে হিসাব করব। না, প্রথম কথা হইলো বেজোর ধরবো। দুইয়ের অর্ধেক ধরতে হবে এবং ওটা বিজোড় হলে বেজোর না ধরলে প্রবলেম হয়ে যাবে, ঠিক না? জি স্যার। আচ্ছা, বেশিও যাব না, কমও যাব না। দেখেন এই লোকের বেশি গেছে, কি হয়েছে ঘটনা দেখেন। ক্রসটা কি পজিটিভ না নেগেটিভ? মতে বলবেন। নেগেটিভ স্যার। স্যার নেগেটিভ হবে। নেগেটিভ স্যার। এই লোকের নেগেটিভ ডিসটেন্স ক্যালকুলেশন করে দেখতে হবে স্যার। হ্যাঁ, আমি তো ডিসটেন্স ক্যালকুলেশন করছি যে আমি কতটুকু নেব সেটা তো রাউন্ড করাই আছে। কিন্তু এত বেশি ধরার কারণে এই দুর্ঘটনাটা করছে। এটা তো পজিটিভ হওয়া উচিত। জি। তাইলে নিয়ারেস্ট নেইবার কয়জন ধরবো, বেশি ধরবো না। কয়জন ধরবো এটা একটা রুল আছে, আমি সবার শেষের চ্যাপ্টারে এটা দেখ। বিজুর সর্বনিম্ন বিজুর তো আমরা 1 বা 3 জন ধরতে পারি, 5 জন ধরতে পারি, 7 জন ধরতে পারি। কয়জন ধরবো এটা একটা রুল আছে, আমি রুলটা দেখাব। ঠিক আছে, রুলটা হচ্ছে, রুলটা কি এখনই দেখাবো? এখানে একে দেখাই রুলটা। মনে করেন এটা হলো এক্স ডাটা, আর এটা হচ্ছে নিউ ডাটা। এক্স ডাটা এত বড়, নিউ ডাটা তো একটা, নিউ ডাটা হচ্ছে 45। এক সংখ্যা, ডাটা তো একটা না, অবজেক্ট তো হচ্ছে অনেকগুলি কলাম। আমি না, এইভাবে দেখানো ঠিক হবে না, দাঁড়ান। প্রথমে হচ্ছে নিউ ডেটা, একটা ডেটা, অনেকগুলি ডেটা, একটা ডেটা, দুইটা ডেটা, ডট 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 এনটা ডেটা আছে। এখন নতুন একটা ডেটাকে ক্লাসিফাই করবে, এদের সব ক্লাস জানা আছে। নতুন একটা ডেটাকে ক্লাসিফাই করবে। এখন এই ডাটার সাথে এই ডাটাগুলোর প্রত্যেকের ডিসটেন্স ক্যালকুলেট করবে। ডিসটেন্স গুলি কিরকম হবে আমি এখানে একটু আঁকি। ডিসটেন্স গুলি কোন কোন ডাটার ক্ষেত্রে ডিসটেন্সের পরিমাণ হবে এতটুকু। ডিসটেন্স তো একটা মেজার, ভ্যালু। কোন ডাটার ক্ষেত্রে হবে ছোট, এটার সাথে তৃতীয়টার ডিসটেন্স হয়তো বা এটা,
এটার সাথে চতুর্থটা ডিস্টেন্স হতে পারে এটা এতটুকু। এইভাবে সব ডিস্টেন্স আমি ক্যালকুলেট করলাম। ডিস্টেন্স তো একটা ভ্যালু, রেখাচিত্রের মাধ্যমে বুঝাইলাম। আচ্ছা, এখন কথা হলো ডিস্টেন্স গুলি অ্যাসেন্ডিং অর্ডারে সাজান। অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে এখানে করি, হ্যাঁ এখানে করি। ডিস্টেন্স গুলি অ্যাসেন্ডিং অর্ডারে সাজান, সাজিয়ে ডিস্টেন্স গুলি এখানে বসায় দেন। ডিস্টেন্স গুলি অ্যাসেন্ডিং অর্ডারে, বড়টা শেষে রাখবো, এরপরেরটা এই 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 এরকম আসতে বাধ্য, এরকমই হবে। অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইলে তার মানে একটা লাইন তৈরি হবে, লাইনটা হবে এরকম। এই লাইনটা যেখানে এলবো, এলবো মানে কার্ভ হয়ে উপরের দিকে উঠে গেছে, সেই জায়গায় এই জায়গায় কার্ভ হয়ে উপরের দিকে উঠে গেছে, সেই জায়গায় থেকে এই দিকে আমি একটা লাইন টানি। এখানে যদি 5 হয়, এখানে এক ওয়াই অক্ষে যদি এটা 5 হয়, তার মানে 5 হচ্ছে ম্যাক্সিমাম দূরত্ব। 5 দূরত্বের মধ্যে যতজন পাওয়া যায় তত হবে আমাদের নেইবর। বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। স্যার সেই ক্ষেত্রে যদি স্যার যদি ওই জোড় সংখ্যক হয় স্যার, তাহলে সেই ক্ষেত্রে কি আবার কোনো মানে বাদ তখন আর জোড় সংখ্যকের প্রবলেম তৈরি হবে না। ঠিক আছে? ওকে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি কি ঠিক বলছি কিনা? এলবোটা এরকম, এলবো এরকম মানে হচ্ছে ডিস্টেন্স এত এত, চলবে। ঠিক আছে, ঠিক আছে। তো এটা হলো একটা প্রসেস, এটা আমি আবার একটা সময় শিখাবো। হ্যাঁ, তো আমাদের বন্ধ হয়ে যেতে পারে কোনো এক সময়, আমরা আবার জয়েন করবো। হ্যাঁ, 1 মিনিট 1.5 মিনিট পরে। তো আপনারা কি বুঝে নিছেন তো? যতটুকু বলছি অতটুকু বুঝছেন তো? জি স্যার। ওকে, তাহলে আমরা নিয়ারেস্ট নেইবার ক্লাসিফিকেশন শিখলাম। এবার আসেন আমরা বেইজিয়ান ক্লাসিফায়ার, জাস্ট নাম জানবো। বেইজিয়ান প্রবাবিলিটি আছে একটা, কেউ যদি পড়ে থাকেন অনার্স লেভেলে প্রবাবিলিটি। বেইজিয়ান প্রবাবিলিটি হচ্ছে, দেখেন এই হইলো প্রবাবিলিটি সূত্র, বেইজ থিওরেমের সূত্র। মানে প্রবাবিলিটি অফ সি বের করা হয়। সি ধরেন ক্লাস, গিভেন দ্যাট এ ধরনের অ্যাট্রিবিউট, অনেকগুলি কলাম, মানে কোন এক ব্যক্তির কোন একটা অবজেক্টের বিভিন্ন অ্যাট্রিবিউটের সাপেক্ষে তার ক্লাস ইয়েস অথবা ক্লাস নো, ক্লাস ভালো বা ক্লাস খারাপ হওয়ার প্রবাবিলিটি ক্যালকুলেট করা। as existing data probability গুলি এখানে বসানো। দেখেন এখানে সি গিভেন এ বের করতে চাই, কিন্তু বসাইতে হবে এ গিভেন সি, যেগুলি আমার ডাটাবেসে জানা থাকে। ঠিক আছে, তাহলে বের করতে হবে নতুন ডাটার ক্লাস, আর ইনপুট দিতে হবে
পুরাতন তাইলে আমরা বের করতে হবে ক্লাসের প্রবাবিলিটি, মানে নতুন অবজেক্টটা ওই ক্লাসে হওয়ার সম্ভাবনা কত, এটা বের করতে হবে। আর ইনপুট দিতে হবে ওই সমস্ত ক্লাসের এক্সিস্টিং ডাটাবেজে অ্যাট্রিবিউটের প্রবাবিলিটি ইনপুট দিতে হবে, যেটা আমাদের কাছে অ্যাভেলেবল। ব্যাস, আমরা যে কোনো একটা ক্লাস হওয়ার সম্ভাবনা কত বের করব। ধরেন একজন লোক, নতুন একটা অবজেক্ট, একজন লোক, সে চিট ইয়েস হওয়ার প্রবাবিলিটি কত, চিট নো হওয়ার প্রবাবিলিটি কত বের করব। বের করে যে প্রবাবিলিটি বেশি লোকটা সেটা, ব্যাস হয়ে গেল। এটা হলো বেজ ক্লাসিফিকেশন। কেউ বলে নাই বেজিয়ান ক্লাসিফায়ার, তাই হোক, ওকে, নাই বেজ ক্লাসিফায়ার। আরেকটা ক্লাসিফিকেশনের নাম হচ্ছে ANN, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। তো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এরকম, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে ম্যাথমেটিক্সের একটা শাখা আছে, এই শাখায় কিছু ইনপুট দিলে আউটপুট হয় 0 অথবা 1 বের করা যায়। যেমনি হচ্ছে ভিতরে কাজ করে, ইকুয়েশন চেঞ্জ করে, আউটপুট হয় 0 এবং 1, না হইলেও জোর করে হয় একটা রেঞ্জ তৈরি হয়, সেই রেঞ্জের ভ্যালু, একটা ভ্যালু তৈরি হয়, সেই ভ্যালু মোর দেন এত হইলে 1, মোর দেন লেস দেন এত হইলে 0 আমরা কনভার্ট করে ফেলতে পারি। তো আমার তো 0 1ই দরকার, ক্লাস ইয়েস ক্লাস নো, তিনটা হইলে আমার 0 1 2 দরকার, আর কিছু না। তো ভিতরে কি ইকুয়েশন হয় এই জন্য এটাকে জানি না আমরা, এই জন্য এটাকে ব্ল্যাক বক্স বলা হয়। হ্যাঁ, তো কি ব্যাপার, আমি তো সবাইকে আচ্ছা। তো তাইলে এটা হলো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, আর এটা ইউজ করে যেহেতু 0 এবং 1 করা যায়, x1 x2 x3 দিলে, তা আমরাও ডাটাবেজ, আমাদের ডাটাবেজের অন্যান্য অ্যাট্রিবিউট দিয়ে আমরা y ক্লাস বের করি 0 এবং 1। যদি আমাদের মিলে যায় টেস্ট ডাটার সাথে, যদি রেজাল্ট ভালো হয়, একুরেসি ভালো হয়, তাহলে সমস্যা কি, আমরা এটা দিয়ে ক্লাসিফিকেশন করতে পারি। এই জন্য যদি আমাদের অ্যাকুরেসি বেশি হয় অন্যান্য ক্লাসিফিকেশন থেকে, তাহলে আমরা ANN টাই ইউজ করব আমাদের ক্লাসিফিকেশন হিসেবে। তখন আমরা বলি যে ক্লাসিফিকেশন ইউজিং ANN, অথবা আমরা বলি ANN ক্লাসিফায়ার, আর কিছু না। তো ভিতরে কি ইকুয়েশন হয় গড নোজ, কারা জানে, ম্যাথমেটিক্স জানে। ওকে, কোনো প্রশ্ন? স্যার ANN কি মেশিন লার্নিং এর সাথে রিলেটেড? আরে সবই তো মেশিন লার্নিং, ক্লাসিফিকেশন পুরোটাই তো মেশিন লার্নিং। ডাটা মাইনিং তো মেশিন লার্নিং এরই পার্ট, ডাটা মাইনিং এর একটা পার্ট মেশিন লার্নিং। মেশিন লার্নিং মানে কি, মেশিনকে লার্ন করানো। আমরা মেশিনকে যদি মডেল তৈরি করে মডেলটাকে তাকে দিয়ে দিতে পারি, তাহলে তো মেশিন লার্ন হয়ে গেল। নতুন অবজেক্ট পেলে সে বলে দিবে এটা ওই মডেল দিয়ে। বুঝাইতে পারছি? বিষয় কঠিন, সহজ বিষয় কঠিন করে বোঝার চেষ্টা করেন, সহজ করে দিলাম। আমরা যে ট্রিটা তৈরি করলাম, মেশিনকে ট্রি দিয়ে দিতে পারলে তো চল, সে নতুন অবজেক্টকে আইডেন্টিফাই করে বলে দিবে ক্লাস। আমরা যে রুল বেস ক্লাসিফিকেশন বের করলাম, অনেকগুলি রুল তৈরি করে আপনি মেশিনকে দিয়ে দেন, মেশিনই বলে দিবে এটা কি, ক্লাসিফাই করে দিবে। এটাই তো মেশিন লার্নিং, মেশিন লার্নড হবে। ঠিক আছে, আমার সবচেয়ে পছন্দ রুল বেস ক্লাসিফায়ার। মেশিনে আমি কিছু রুল তৈরি করে দিব, সবসময় স্টোর থাকবে, যখনই ক্লাসিফাই করার দরকার হবে ওই রুলগুলি দেখে ক্লাসিফাই করবে।
আরেকটা ক্লাসিফিকেশন টেকনিক লাস্ট আজকের দিনের, সেটা হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন। এটাও ম্যাথমেটিক্স। এটা ইউজ করে দেখছে যে এই ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে, তো তখন এটাকে ক্লাসিফায়ার হিসেবে ইউজ করা শুরু করলো, মডেল হিসেবে। তার নাম দিল ক্লাস সাপোর্ট ভেক্টর মেশিন ক্লাসিফায়ার, আর কাজটার নাম দিল সাপোর্ট ভেক্টর মেশিন ক্লাসিফিকেশন, সংক্ষেপে এসভিএম ক্লাসিফায়ার অথবা এসভিএম ক্লাসিফিকেশন, যেইভাবে আপনি বলেন আর কি। বলতে ক্লাসিফায়ারও বলতে পারেন, ভাষা একটু চেঞ্জ করে দিবেন, নাউন। আর ক্লাসিফিকেশন হচ্ছে ক্লাসিফিকেশন নাউন, ক্লাসিফায়ার হচ্ছে এটা তো নাউন নাকি, ভাষাটা একটু চেঞ্জ করে বলতে হবে। ওকে, এইটার বৈশিষ্ট্যটা কি সেটা একটু বলি। এটার ভিতরে ম্যাথমেটিক্স আমি পড়াইতে পারবো না, আমি কোনোদিনও পড়ি নাই, আমার পড়া সম্ভব না। সে এক্সিস্টিং ডেটাকে, ধরেন এই ছবিতে এক্সিস্টিং ডেটা, এক্সিস্টিং ডেটা এটা অবশ্য 2D ডাটা, আমাদের বাস্তবে তো 2D ডাটা থাকে, মাল্টি 3D 4D 5D 6D। 2D ডাটার ক্ষেত্রে আমরা বিষয়টা বুঝি নেই। এটা যে করে কি, সে ডাটার মধ্যে থেকে এমন ভাবে লাইন টানে মাঝখান দিয়ে, বলে কি এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা ইয়েস এটা নো। আর নতুন ডাটা এখানে বসান, যেই ভাগে পড়ে সেটা ক্রিস্টাল ক্লিয়ার। কোনো সমস্যা আছে? প্রশ্ন থাকা উচিত। স্যার ডাটা বসাবো যে স্যার, এটা কি স্যার প্রিভিয়াস ডাটা দেখে বসাবো? এটা তো প্রিভিয়াস নতুন ডাটা যেটা ডাটা দেখাচ্ছি। মানে সেটা দেখে নতুনটা বসাবো? না না, নতুন ডাটাটা স্যার তাহলে যদি নতুন ডাটা তো characteristics- তার এক স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক থাকবে না? স্যার লাইনটা কি সব সময় মানে এই পজিশনে থাকবে? না, লাইনটা বিভিন্ন পজিশন হতে পারে। স্যার এটা মানে কিসের উপরে ডিপেন্ড করবে, মানে লাইনটা আমি কোন ভাবে নিব? এটা সাপোর্ট ভেক্টর মেশিন, এটাকে বলা যায় যে মিনিমাম অর ম্যাক্সিমাম থিওরি ইউজ করে একটা লাইন তৈরি করা সর্বশেষ। সর্বশেষ কিন্তু সে স্যার রেঞ্জের মাঝখানে পড়লে, হ্যাঁ মাঝখানে যদি নতুন কোনো ডেটা পড়ে আর কি, মানে তাহলে কোন নো ডিসিশন, নো ডিসিশন। আচ্ছা, এই সাপোর্ট ভেক্টর মেশিনের ম্যাথমেটিক্সটা এতই চমৎকার, সে আঁকা বাঁকা লাইনও টানতে পারে। সাবধান, এটা কিন্তু 2D ডাটার জন্য। এটা বোঝানোর জন্য বলা হয়েছে। মাল্টি ডি আপনি কল্পনা করতে পারবেন না, ওইভাবে সে লাইন আঁকা বাঁকা করে টানে। 2D ডাটার একটা স্যাম্পল যদি বলতেন স্যার, আমি করে ক্লিয়ার এক্স না। এবং ওয়াই, এক্স এবং ওয়াই। এক্সেল ডাটা হ্যাঁ স্যার, 2D ডাটা কি এক্সেল ডাটা কি আমরা 2D হিসেবে এক্স ওয়াই ডেটা। সরি এক্স ওয়াই, জি থ্যাংক ইউ। মনে করেন এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে ক্লাস। তো এক্স ও ওয়াই প্লট করেন, আর ক্লাস দিয়ে লাল এবং সবুজ। এখন আপনি যেমনি পারেন এরকম একটা বাউন্ডারি সীমানাটাই না দেন আঁকা বাঁকা, এটাই এসভিএম এর কাজ। বাস্তবে ডাটা কিন্তু 2D থাকে না, বেশি ডি থাকে, মাল্টি ডি থাকে। সেইভাবে ডাটা ম্যাথমেটিক্স আপনাকে বাউন্ডারি তৈরি করে দিবে। নতুন ডাটা এখানে বসাবেন, রাস্তার এপার পড়লে ইয়েস, ওপার পড়লে নো, বাস শেষ। দেখা গেছে যে অন্যান্য ক্লাসিফিকেশনের চেয়ে অধিকাংশ ক্ষেত্রে এই ক্লাসিফিকেশন টেকনিকটাই সবচেয়ে ভালো অ্যাকুরেসি দেয় এসপিএম। মাল্টিডির ক্ষেত্রে বিষয়টা হয়তো বা কল্পনাও করতে পারি না, আমরা আঁকতেও পারি না।
এই যে এখানে একটা আছে, ক্লিয়ার কিনা বলেন? কোনো ম্যাথমেটিক্স পড়াই নেই, শুধু লজিকটা পড়াইছি। কোনো প্রশ্ন আছে? আমি প্রশ্ন করি, কোন ক্লাসিফিকেশন টেকনিক সবচেয়ে ভালো অ্যাকুরেসি দেয় বলে সব ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে? SVM, নন লিনিয়ার সাপোর্ট ভেক্টর মেশিন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এসভিএম বলেন তো, বেইজিয়ান ক্লাসিফিকেশন কিসের উপর বেস করে তৈরি? স্যার কোশ্চেনটা আবার যদি বলতেন। বেইজিয়ান ক্লাসিফায়ার কিসের উপর বেস করে তৈরি? রুল প্রবাবিলিটির উপর, বেইজিয়ান প্রবাবিলিটি। বলেন তো এএনএন কিসের উপর বেস করে তৈরি? একটা ম্যাথমেটিক্সের ইনপুট আউটপুট হবে। ইনপুট Black যাই box হোক না এর কেন, আউটপুট হবে 0 এবং 1। জি স্যার। ভিতরে ইকুয়েশন এমন ভাবে তৈরি করা হয় 0 এবং 1 তৈরি হয়। তো নতুন ডাটা ওর মধ্যে ঢুকিয়ে দিব, 0 এবং 1 হয়ে বের হবে। যদি আমার টেস্ট ডাটার সাথে মিলে যায় অধিকাংশ, তাহলে ক্ষতি কি ওটা ব্যবহার করতে? এই ওকে, এতক্ষণ যা দেখাইলাম ক্লাসিফিকেশনের বিভিন্ন টেকনিক, আরো এখন অনেক টেকনিক আছে, সময় নাই দেখানো, কিচ্ছু করার নেই। তাও আমরা যে ক্লাসিফিকেশন গুলি দেখছি, জাস্ট নাম জানছি, কোনটার কি কাজ, কিভাবে কাজ করে সেটা শিখছি। প্র্যাকটিক্যাল আছে, ডেটা দিয়ে প্র্যাকটিক্যাল করার সুযোগ আছে, ঠিক আছে? প্রত্যেকটা। স্যার ওয়েকা তো মনে হয় ইউজ করা হয় না এই কাজে? না, আর ইউজ করবেন আর, অথবা পাইথন ইউজ করবেন। ওকে, তাইলে আমরা এতক্ষণ যা দেখলাম সেটা হলো ক্লাসিফিকেশনের বিভিন্ন টেকনিক, অনেকগুলি দেখতেও পারি। এখনকার দিনে বলে যে ওগুলি বাদ, ওগুলি একটা হেল্পার। আপনি ক্লাসিফিকেশন করবেন এনসেম্বল মেথডে, সেটা আবার কি? ওগুলি একটা ইউজ করব না? হ্যাঁ করবেন, আপনার যেটা পছন্দ হয় ওটা ইউজ করবেন, টুলস হিসেবে ইউজ করবেন, ক্লাসিফায়ার হিসেবে ইউজ করবেন না। ডিসিশন নেবেন ওটার পরে না, আরেকটা কাজ আছে। বলছে যে ট্রেনিং ডাটা থেকে যে কোনো একটা প্রসেস ফলো করে অনেকবার রান দেন। ট্রেনিং ডাটা তো একটা, অনেকবার ট্রি বানান। কেমনে বানাবো? ট্রি তো একবারই হবে। আপনাদের কাছে কোনো বুদ্ধি আছে ট্রি অনেকবার বানানোর? বুদ্ধি নাই? আমি বলছি কিন্তু আছে। আপনাদের মনে আছে ট্রেনিং ডাটা সেট তৈরি করার অনেকগুলি পদ্ধতি বুঝাইছিলাম? পার্সেন্টেজ চেঞ্জ করে, মানে 70% নিয়ে আগে ট্রেনিং করলাম, এরপরে 80% নিয়ে ট্রেনিং করলাম, না না না, 70% আবার নেন, র্যান্ডমলি নিবেন, আরেক সেট ডাটা হবে না? স্যার কিছু কিছু বাদ দিয়ে স্যার, ওই একটা নিলাম, দুইটা নিলাম, 10টা নিলাম, 5টা নিলাম। না, ধরেন আপনি 70% ডাটা ট্রেনিং সেট নেবেন, তো আপনি 70% তো র্যান্ডমলি সিলেক্ট করতেছেন। একবারে 70% যে ডেটা ছিল পরে আবার করলে তো অন্য ডেটা গুলো আসছে, হ্যাঁ, অন্য এভাবে data set র্যান্ডমলি আসবে। সিলেক্ট হচ্ছে। এইভাবে বারবার আপনি সিলেক্ট করেন ডাটা এবং বারবার মডেল বানান। আপনার ইচ্ছা আপনি কোন মডেল ইউজ করবেন, এএনএন ইউজ করবেন না এসভিএম ইউজ করবেন না ট্রি ইউজ করবেন, আপনার ইচ্ছা যেটা ভালো। আচ্ছা ধরেন এসভিএম ইউজ করলেন, পরে আপনি টেস্ট ডাটা সেট দিয়ে টেস্ট করে দেখেন অ্যাকুরেসি কত। ওকে, পাইলেন অ্যাকুরেসি 90%, আবার কাজটা করেন, আবার আরেক সেট ট্রেনিং ডাটা নেন, নিয়ে আবারও তৈরি করেন, এসবিএম তৈরি করেন, মডেল তৈরি করেন,
আবার 25% ডাটা দিয়ে অ্যাকুরেসি বানান। এবার আসলো 91%। এইভাবে কাজটা 1000 বার করেন, 10,000 বার করেন, 1 লাখ বার করেন, পরে যে অ্যাকুরেসি পাওয়া গেল ওই অ্যাকুরেসির গড় মানে ওই এসবিএম এর অ্যাকুরেসি হিসেবে গড় ভ্যালুটাকে ধরতে পারে। ঠিক আছে, তাহলে এই প্রসিডিউরে এসবিএমই করলেন, বাট বারবার করলেন, বারবার অ্যাকুরেসি বের করলেন। ডাটা সেট কয়টা আপনার? ডাটা কয়টা? অ্যাকসেপ্ট ডাটা না? আপনাকে অ্যাকসেপ্ট ডাটা না আপনার অরিজিনালি, কিন্তু আপনি ট্রেনিং ডাটা সেট ভিন্ন ভিন্ন করে করে এতবার দাম দিচ্ছেন। পিকচারটা দেখেন, বুঝতেছেন না অনেকে, যারা বুঝছেন কেউ কেউ বুঝতেছেন। ডাটা সেট একটা ডি, সেখান থেকে বারবার ট্রেনিং ডাটা সেট নিয়ে বিভিন্ন ডাটা সেট আপনি বানাইতে পারেন, চেঞ্জ হয়ে আসবে। বারবার C1 মানে ক্লাসিফায়ার মডেল বানান, বারবার অ্যাকুরেসি বের করেন, সেই অ্যাকুরেসি গুলির গড় বের করেন, তাহলে তো হয়ে গেল এসবিএম এর অ্যাকুরেসি কত। আপনি বলতে পারেন আমাকে কি ভূতে পাইছে এতবার কাজ কষ্ট করব? ঠিক না? এই প্রশ্নটা আসে না? আসে কিনা বলেন? আসে। তাহলে এতবার করবো কেন? আমরা শঙ্কিত যে প্রথমবার যদি আপনি যেটা নিছেন D1 সেটার মধ্যে হয়তোবা আপনার ফেভারেবল অনেক পাইছেন, এই জন্য অ্যাকুরেসি বেশি। বারবার নিলে কোনোবার ফেভারেবল পাবেন, কোনোবার নন ফেভারেবল পাবেন, কোনোবার অ্যাকুরেসি বেশি পাবেন, কোনোবার অ্যাকুরেসি কম পাবেন। গড়ে আপনার অ্যাকুরেসি যেটা সেটাই আসলে গড় ভ্যালু তো সবসময় আসলটাই রিফ্লেক্ট করে। এই পদ্ধতিটাকে বলে এনসেম্বল মেথড। কেউ কেউ বলবে ক্লাসিফিকেশন করেন, এনসেম্বলিং করেন। এনসেম্বলিং তাহলে কি? এনসেম্বলিং বলেন, পরীক্ষা আসবে। স্যার এখানে ট্রেনিং ডাটা গুলোকে আমরা ওই একটা সেটের ডাটাকে আলাদা আলাদা ভাবে নিয়ে অনেকবার আমরা এটাকে এসবিএম মেথড অ্যাপ্লাই করব, এরপরে ওইটার গড়টা আমরা নিব। অ্যাকুরেসি গড়টা নিব, ওটাই এসবিএম এর অ্যাকুরেসি। স্যার কেন এখানে এরকম আরেকটা করব? বিষয় যে আমাদের এখানে যে আমরা গড়টা যে করব মিনিমাম কতবার আমাদের করতেই হবে, এরকম কোনো বাইন্ডিং আছে? না, এরকম কোনো বাইন্ডিং নেই। যত বেশিবার করবেন পাঠক তত আপনাকে বিশ্বাস করবে, আপনার রেজাল্টটাকে বিশ্বাস করবে। স্যার মডার্ন ডেতে কি এভাবেই ব্যবহার করা হয়? আমি তো আমার ছাত্রদেরকে কখনো 1 লক্ষ বারের কম করতে বলি না। জি স্যার, থ্যাংক ইউ স্যার, এটাই জানতে। আমি বলি 1 লাখ বার করো। এখন সে যদি 100 বার করে চলে আসে, আমার তো কিছু বলার নাই। তোর সব তো করবে প্রোগ্রামিং, কম্পিউটার, তোমার কি? ঠিক আছে, ওকে। তাইলে আরেকটা বিষয় আছে বুস্টিং, ব্যাগিং এবং বুস্টিং। ব্যাগিংটা হচ্ছে বারবার রিসেম্বলিং করা আর কি, রিসেম্বলিং করে উইদাউট রিপ্লেসমেন্ট, উইথ রিপ্লেসমেন্টে করে। আমি এতক্ষণ যা দেখাইছি এটা উইথ রিপ্লেসমেন্ট, কিন্তু উইদাউট রিপ্লেসমেন্ট তো হইতে পারে। আর কোন ডাটা যদি সঠিকভাবে ক্লাসিফাই না হয় তাকে বারবার ইয়ের মধ্যে রাখবো আমি, এতে এটা দরকার নেই। থাক পোস্টিং। আমাদের আজকের ক্লাসিফিকেশন শেষ হলো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ক্লাস্টারিং শিখতে পারবো। আপনাদেরকে আজকে আর কষ্ট দিব না, আজকের এতটুকু রেকর্ড। আর আপনাদের যদি ধৈর্য থাকে আমি ক্লাস্টারিং শুরু করে দেই। স্যার আজকে সারাদিন ক্লাস করছি। না স্যার আর না। আচ্ছা,
তাইলে আমি রেকর্ডটা অফ করি, আমি এটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে।